ওয়েলকাম টু ডাটাক্রাফট প্রো ইউটিউব চ্যানেল। আজকে থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট এক্সেল বিষয়ক কোর্স বেসিক টু অ্যাডভান্স। আপনি যদি একজন ছাত্র, আপনি যদি একজন চাকরিজীবী বা আপনি যদি ডাটা নিয়ে কাজ করে থাকেন, তবে এই কোর্সটি আপনার জন্য। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটির প্রথম অংশে থাকতেছে একটি এবং মিডল অংশে থাকতেছে আরও একটি টিপস, যেটি আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ করবে। সো চলুন শুরু করা যাক। আমরা একেবারে প্রথম থেকে দেখতে চাই মাইক্রোসফট এক্সেল অ্যাপটি কিভাবে ওপেন করব। আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে মাইক্রোসফট এক্সেল অ্যাপটি আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে। আমরা এখন ক্লিক করতেছি স্টার্ট, চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল বা এক্সেল, ক্লিক করলাম। সো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। এবারেও আপনি চাইলে আপনার টাস্কবারে থাকা আইকনের মাধ্যমেও মাইক্রোসফট এক্সেলটি ওপেন করতে পারেন। সো আপনার টাস্কবারে যদি মাইক্রোসফট এক্সেলের আইকনটি শো না করে থাকে, আপনি এটি যেভাবে নিয়ে আসতে পারেন, সার্চ বার থেকে আমি লিখতেছি এক্সেল, রাইট বাটন ক্লিক। দেখুন আমাকে বলতেছে আনপিন ফ্রম টাস্কবার, কারণ আমার এক্সেল আইকনটি অলরেডি আমার টাস্কবারে আছে। আমি একবার আনপিন করতে চাই। ওকে, আনপিন করলাম। দেখুন টুলবারটি আমার টাস্কবার থেকে চলে গেছে। আমি যদি নিয়ে আসতে চাই এক্সেল, রাইট বাটন ক্লিক, পিন টু টাস্কবার, আমার টাস্কবারে আইকনটি চলে এসেছে। আমরা এখন টাস্কবারে থেকে মাইক্রোসফট এক্সেলের আইকনে ক্লিক করতেছি। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি এখন মাইক্রোসফট 365 ব্যবহার করতেছি। সো আপনি যদি প্রিভিয়াস বা ওল্ডার ভার্সন ব্যবহার করেন, সো সেক্ষেত্রে আপনার ইন্টারফেসটি কিছুটা ভিন্ন হতে পারে। আমি যদি একটু ব্রিফ করি আপনাদের, প্রথমেই থাকতেছে মাইক্রোসফট ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এরপরে কিছু টেমপ্লেট, যে টেমপ্লেটগুলো মাইক্রোসফট নিজে থেকে করে দিয়েছে ইউজারদের জন্য, আপনি চাইলে ইউজ করতে পারেন। নিচের দিকে থাকতেছে রিসেন্ট। আমরা একটি টিপস শেয়ার করব আপনাকে রিসেন্ট ফাইল লিস্ট নিয়ে, যেটি হয়তো আপনার কাজে আসবে। নেক্সটে ফেভারিট এবং শেয়ার উইথ মি। বাম দিকে যদি আমরা যাই, প্রথমে আছে হোম, এরপরে নিউ। আমরা যদি নিউ ক্লিক করি, সেম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এবং কিছু টেমপ্লেট। এরপরে যে অপশনটি সেটি ওপেন। আমরা যদি ওপেনে ক্লিক করি, এখানে আপনাকে আপনার সেভ করা ফাইল ওপেন করার জন্য অপশন দেওয়া হয়, যেমন দিস পিসি বা ব্রাউজ থেকে আপনি আপনার ফাইলটি ওপেন করবেন। সব নিচে যে অপশনটি আছে অ্যাকাউন্ট, এখানে আপনার ইউজার আইডি এবং আপনার সফটওয়্যারটি আপডেট কিনা সেই ইনফরমেশনটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে অপশন, আমরা একটু হোমে যেতে চাই। অপশনে আসলে অনেকগুলো কাজ আছে। সো আমরা আমাদের প্রতিদিনের ক্লাসে প্রয়োজন অনুযায়ী অপশনের কাজগুলো দেখব, এবং আজকে আপনাদেরকে একটি অপশন রিলেটেড টিপস শেয়ার করব। সো দেখুন রিসেন্ট ফোল্ডার আন্ডারে আমার এখানে 2টি ফাইল শো করতেছে। ধরুন আপনি কিছু ফাইলে কিছুদিন আগে কাজ করেছেন, এখন আপনার প্রয়োজন পড়তেছে সেই ফাইলটি আবার ওপেন করতে, কিন্তু ফাইলটি কোথায় সেভ করে রেখেছেন আপনি জানেন না বা ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি চাইলে রিসেন্ট থেকে ফাইলটি খুঁজে পেতে পারেন। দেখুন আমার রিসেন্টের ফাইল লিস্টে মাত্র 2টি ফাইল শো করতেছে। আমি চাইলে এটি বাড়ায় নিতে পারি বা এটি কমায়ও নিতে পারি। এটি আমি যেভাবে করতে পারি, আমি চলে যাচ্ছি অপশনে, অ্যাডভান্স, চলে যাব নিচের দিকে। দেখুন ডিসপ্লের আন্ডারে শো দিস নাম্বার অফ রিসেন্ট ওয়ার্কবুক, এখানে আমি 2 করে রেখেছি, যে কারণে আমার 2টি শো করতেছে। আমি যদি এখানে 1টি করে রাখতাম, ওকে, আমি একটু ব্যাকে যাই, ক্লোজ করতেছি, ওপেন করলাম। দেখুন আমার এখন 1টি ফাইল শো করতেছে। আপনি যদি 1-এর জায়গায় 50 দিতেন, তাহলে আপনার রিসেন্ট ফাইল লিস্টে 50টি ফাইল শো করত। সো আপনি অনেক সময় ফাইল যদি খুঁজে না পান, আপনি রিসেন্ট থেকে আপনার ফাইলটি খুঁজে পেতে পারেন।
আমরা এখন চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের মেন ইন্টারফেসে। ক্লিক করতেছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, যেটির উপরে থাকতেছে রিবন এরিয়া এবং নিচে ছকটানা খাতার মতো যে অংশটি সেটিকে বলা হয় ওয়ার্কশিট। আমরা যদি প্রথমে রিবন এরিয়া নিয়ে কথা বলি, রিবনের সবার উপরে থাকবে কুইক অ্যাক্সেস রিবন টুলবার। কুইক অ্যাক্সেস রিবন টুলবার, এখানে আপনার কিছু টুলবার দিয়ে দেওয়া হয় যাতে আপনি কুইকলি খুব ইজিলি কাজ করতে পারেন এবং দ্রুত কাজ করতে পারেন। আপনি চাইলে এখানে কিছু টুলবার অ্যাড করতে পারেন, আপনি চাইলে এখান থেকে কিছু টুলবার রিমুভ করতে পারেন। আমরা এই কাজটি যেভাবে করতে পারি, চলে যাব ফাইল, মোর, অপশন, কুইক অ্যাক্সেস টুলবার, কপি। আমরা কপি টুলবারটিকে অ্যাড করতে চাই, অ্যাড, ওকে। দেখুন কপি টুলবারটি আমার চলে এসেছে। আমি যদি রিমুভ করতে চাই, ফাইল, মোর, অপশন, কুইক অ্যাক্সেস টুলবার, আমি ইমেল এবং কপি দুটি টুলবার কি রিমুভ করে দিলাম, ওকে। আমরা এই কাজটি কুইক অ্যাক্সেস টুলবারের সেটিং ড্রপডাউন থেকে করতে পারি। চলে যাচ্ছি সেটিং ড্রপডাউন, মোর কমান্ড, এরপরে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা চাইলে কুইক অ্যাক্সেস টুলবারটাকে রিবন এরিয়ার নিচে শো করাতে পারি। আমরা সেটিংস ড্রপডাউন, শো বিলো দ্য রিবন। দেখুন আমার টুলবারটি রিবন এরিয়ার নিচে শো করতেছে। আমি চাইলে আবারও উপরে নিতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারের ঠিক নিচে কিছু মেনু বার আছে। প্রতিটি মেনুর আন্ডারে কিছু গ্রুপ টুলবার রয়েছে, যেমন হোমের আন্ডারে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এই ধরনের কিছু টুলবার রয়েছে। একইভাবে ইনসার্ট, ড্র, পেজ লেআউট মেনুর আন্ডারে কিছু টুলবার রয়েছে। রিবন এরিয়ার ঠিক নিচে রয়েছে নেম বক্স। নেম বক্সটি নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করব। এর ঠিক পাশে রয়েছে ফর্মুলা বার। নেম বক্স এবং ফর্মুলা বারের ঠিক নিচে দেখুন এ, বি, সি ভার্টিক্যাল কিছু লাইন আছে, এগুলোকে বলা হয় কলাম। এক্সেলে সর্বমোট 16,384টি কলাম রয়েছে এবং লাস্ট কলাম নাম্বার XFT। একইভাবে বাম পাশে হরিজন্টাল কিছু লাইন আছে, এগুলোকে বলা হয় রো। এক্সেলে সর্বমোট 10,48,576টি রো রয়েছে এবং একটি কলাম থেকে আরেকটি কলামের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনটিকে বলা হয় সেল। এক্সেলে সর্বমোট সেল রয়েছে 1,798,98,69,184টি। এক্সেলে প্রতিটি কলাম, রো এবং সেলের এক একটি আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এটি 1 নম্বর রো, এটি 5 নম্বর রো। একইভাবে এটি কলাম এ এবং এটি কলাম ডি, এটি কলাম এম। তাহলে আমি ঠিক এই জায়গাটি আমার কার্সারটি রাখলাম, তাহলে এই সেলের নাম্বারটি কত? আমার এই কার্সারটি ঠিক দেখুন এফ কলামের বরাবর রয়েছে এবং যদি আমি বাম দিকে খেয়াল করি তাহলে আমার
রো নাম্বার 12, তাহলে আমার এই সেলের নাম্বার হচ্ছে F12। আমি এখন দেখুন কে কলামে ক্লিক করেছি এবং বাম দিকে রো নাম্বার 11, তাহলে আমার এই সেলের নাম্বার হচ্ছে K11, অর্থাৎ এটি আমার কে নাম্বার কলাম, এটি আমার 11 নাম্বার রো, এটি আমার K11 নাম্বার সেল। আপনি চাইলে নেম বক্স থেকে যে কোনো সেলে যেতে পারেন। ধরুন আমি এখন লিখলাম XFD100, এন্টার দিলাম। দেখুন আমি এখন XFD কলাম 100 নাম্বার রোতে আছি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওয়ার্কশিটের ঠিক নিচে যদি আমরা ডান দিকে যাই তাহলে দেখব জুম ইন এবং জুম আউটের অপশন। জুম ইনের মাধ্যমে আমি পেজটিকে বড় করে দেখতে পারবো, জুম আউটের মাধ্যমে আমি পেজটিকে ছোট করতে পারবো। এরপরে ঠিক বামে 3টি অপশন রয়েছে, পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট এবং নরমাল। এই 3টি অপশন বুঝতে হলে আমার কিছু ডাটা নিতে হবে। আমি কিছু ডাটা নিয়ে নিই। আমি কিছু ইনফরমেশন নিয়েছি। সো আমি যদি পেজ ব্রেকটা দেখতে চাই, পেজ ব্রেক প্রিভিউ, আমি পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে জায়গায় আমার কোনো ডাটা নেই সেই জায়গাটি অ্যাশ কালার বা ব্ল্যাক কালার হয়েছে এবং যে জায়গায় আমার ডাটা আছে সেই জায়গাটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে। কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চারদিকে নীল কালারের বর্ডার রয়েছে। এই বর্ডারের মাধ্যমে যেটি রিপ্রেজেন্ট করবে আপনাকে, আপনি যদি এখন এই পেজটি প্রিন্ট দেন তাহলে কোন কোন অংশটি প্রিন্ট হবে। আমি যদি এখন এই পেজটি প্রিন্ট দিই তাহলে আমার 2 পেজে প্রিন্ট হবে। ই এবং এফ কলামের মাঝে একটি নীল বর্ডার রয়েছে, অর্থাৎ আমি যদি প্রিন্ট দিই এ থেকে ই পর্যন্ত একটি পেজে প্রিন্ট হবে এবং এফ কলামটি একটি পেজে প্রিন্ট হবে। সো প্রিন্ট দেওয়ার আগে আমি এইখান থেকে চেক করে নিতে পারবো আমার ডাটার কোনো একটি অংশ কাটা পড়ে যাচ্ছে কিনা। আমরা যদি এফ কলামকে একই পেজের মধ্যে নিতে চাই, আমরা নীল বর্ডারে মাউস পয়েন্টার দিয়ে চাপ দিয়ে এফ কলামের দিকে টেনে ধরব। দেখুন এখন নীল বর্ডারটি নেই, অর্থাৎ আমার এই ডাটা বা পুরো অংশটি একটি পেজের মধ্যে প্রিন্ট হবে। আমি চাইলে আমার এরিয়াটি নিচের দিকেও বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে এইভাবে বা এই অংশটু আমার একটা পেজে প্রিন্ট হবে। সেকেন্ড যে অপশনটি পেজ লেআউট, আমি যদি পেজ লেআউটে ক্লিক করি আমার বর্তমান যে পেজের সেটআপ সেই পেজের সেটআপে কিভাবে আসবে সেটি আমাকে প্রিভিউ দেখাবে। দেখুন আমার এটি একটি পেজের মধ্যে আসবে, আমার এটি একটি পেজ, সেকেন্ড পেজ। আপনি চাইলে আপনার হেডার এবং ফুটার এইখান থেকে লিখতে পারেন। যদি আমি হেডারে দিতে চাই ক্লাস 1 এবং ফুটারে যদি দিতে চাই ডাটা প্রো, হেডার এবং ফুটার সেট করতে পারবেন। এরপরে আমরা যদি নরমাল মোডে ক্লিক করি তাহলে এক্সেলের যে মেন ইন্টারফেস সেটি আমরা দেখতে পাবো। বাম পাশে রয়েছে দেখুন সিট 1, একেবারে বাম পাশের নিচের দিকে দেখবেন সিট 1। অফিস 365-এ প্রতিটি ওয়ার্কবুকের জন্য একটি সিট বাই ডিফল্টে থাকবে। আপনি প্রতিটি সিটকে ওয়ার্ক পেজও বলতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো সিট ক্রিয়েট করবেন। সিট 1-এর ঠিক ডান পাশে দেখুন প্লাস বা নিউ সিট অপশন। আমরা যদি ক্লিক করি দেখুন সিট 2 নামে আরও একটি ওয়ার্ক পেজ
ক্রিয়েট হয়েছে। আমরা যদি কিবোর্ডের মাধ্যমে একটি শীট ক্রিয়েট করতে চাই তাহলে শিফট F11, দেখুন শীট 3 নামে একটি নতুন ওয়ার্ক পেজ বা শীট ক্রিয়েট হয়েছে। এগুলো বাই ডিফল্ট নাম। সো আমরা চাইলে এগুলো রিনেম করে আমরা আমাদের মতো নাম করে নিতে পারি। রাইট বাটন ক্লিক করব, রিনেম ডাটা, ব্যালেন্স শিট, আমরা চাইলে কাজটি কিবোর্ড শর্টকাট কির মাধ্যমেও করতে পারি। ভিডিওর প্রথমে বলেছিলাম আজকে আপনাদেরকে দুইটি টিপস শেয়ার করব। একটি প্রথমে করেছিলাম, সেকেন্ডটি শর্টকাট কি রিলেটেড। এক্সেলে যদি আপনি দ্রুত এবং ফাস্ট কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সেলে কিবোর্ড শর্টকাট কি জানতে হবে। কিন্তু অনেক সময়তে আমরা অনেক শর্টকাট কি মনে রাখতে পারি না। সেক্ষেত্রে আমরা অনেক সময় মাইক্রোসফট এক্সেলের হেল্প নিতে পারি। আমরা যদি ওয়াল্টার এইচে চাপ দিই, দেখুন আমার রিবন এরিয়াতে কিছু অপশন এসেছে। আমরা শীটটি রিনেম করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফরম্যাটে। কিন্তু আমার যদি শর্টকাট কি মনে না থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ ওয়াল্টার এইচ চাপার পরে আমাকে এখন ও চাপ দিতে হবে। আমি চাপ দিচ্ছি ও, এরপরে দেখুন আমাকে আরও কিছু অপশন দিচ্ছে ফরম্যাটের আন্ডারে যে সকল অপশন রয়েছে তার জন্য। এখানে আমার করতে হবে রিনেম শীট, তাহলে আমাকে চাপ দিতে হবে দেখুন আর, আমি আরে ক্লিক করলাম। আমার শীটটি এখন রিনেমের জন্য রেডি। আমি আবারও দেখাই ওয়াল্টার এইচ ও আর। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটি ফাইলে কাজ করতে গিয়ে অনেকগুলো শীট হয়। এমনও হয়েছে একটি ফাইলের মধ্যে 30টি 40টি শীট রয়েছে। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় শীটগুলো হাইড করতে পারি। ধরুন আমার এখানে 4টা শীট রয়েছে, শীট 4 এটি আমার কোনো প্রয়োজনে লাগতেছে না। সো আমরা চাইলে এইখান থেকে হাইড করতে পারি বা ডিলিট করতে পারি। আমরা যদি একেবারে ডিলিট না করে হাইড করে রাখি, পরবর্তীতে এই শীটে আবারও কাজ করার সুযোগ আছে বা করতে পারবো। কিন্তু শীটটি যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে এই শীটটি আর কখনোই ফিরে পাবো না। সো আমরা শীট 4টাকে ডিলিট করতে চাই, রাইট বাটন ডিলিট। আমরা শীট আবার নিয়ে নিচ্ছি, শীট 5 আসছে। ধরুন শীট 5টাকে আমি হাইড করব, রাইট বাটন হাইড। আমি চাচ্ছি শীট 5টি এখন আবার নিয়ে আসতে, যেটি শো করবে, কারণ সেটাতে আমি কাজ করব। আমরা যে কোনো একটি শীটে গিয়ে রাইট বাটন আনহাইড শীট 5। এইভাবে আমরা শীট নিয়ে আসতে পারি। এখন আমার মনে হচ্ছে যে ডাটা নামে যে শীটটি রয়েছে সেটিতে আমার খুব একটা কাজ করতে হচ্ছে না। আমি এই শীটটা পিছনের দিকে নিয়ে যাব বা শেষের দিকে রাখবো, কিন্তু হাইড করব না। তাহলে আমি শীটের উপরে ক্লিক করলাম, মাউস পয়েন্টার চাপ দিলাম, মুভ টু শীট 5। দেখুন শীট 5-এর পরে শীটটি ডাটা নামের শীটটি চলে আসলো। আমরা চাইলে কাজটি রাইট বাটন ক্লিকের মাধ্যমেও করতে পারি। সেক্ষেত্রে রাইট বাটন মুভ। আমরা যদি ব্যালেন্স শিটের আগে শীটটি চাই তবে আমরা ব্যালেন্স শিটে ক্লিক করব। যদি আমরা ইনকাম স্টেটমেন্টের আগে চাই তাহলে ইনকাম স্টেটমেন্টের শীটটি সিলেক্ট করে ওকে। দেখুন আমার শীটটি ইনকাম স্টেটমেন্টের আগে চলে আসছে। আমরা চাইলে এই শীটের বিভিন্ন কালার করতে পারি ট্যাবগুলোকে। ধরুন আমি ব্যালেন্স শিটের এই ট্যাবটির কালার করতে চাই, রাইট বাটন ট্যাব কালার, আমি দিলাম রেড।
এটি আমি দিলাম গ্রিন, ইয়েলো, ওকে। ধরুন ব্যালেন্স শিট নামে যে শিটটি রয়েছে, এই শিটটি বা ডাটা নামে যে শিটটি রয়েছে, এই শিটটি এই ফাইলে থাকবে, কিন্তু অন্য একটা কাজের জন্য এই ইনফরমেশনটাও আমার লাগবে। সো আমি এখান থেকে কপি না করে বা কপি পেস্ট কাজটি না করে এই শিটটি নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে বা এই শিট দিয়েই আমি আর একটা ফাইল বা ওয়ার্কবুক করতে চাই। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, ডাটা, রাইট বাটন, মুভ, ক্রিয়েট এ কপি, উপরে টু বুকের জায়গায় আমরা নিউ ওয়ার্কবুক নামে ক্লিক করব। দেখুন ডাটা নামে এখানে ওয়ার্কবুক 2 নামে আরও একটি ফাইল ক্রিয়েট হয়েছে বা ওয়ার্কবুক ক্রিয়েট হয়েছে। আবার প্রিভিয়াস যে ফাইলটি, সেখানেও ডাটা নামের শিটটি রয়েছে। সর্বশেষ যে অপশনটি দেখব, সেভ এবং সেভ অ্যাজ। ওয়ার্কবুকে কাজ করার পরে যদি আমরা ফাইলটি বা ওয়ার্কবুকটি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দুইটি অপশন আছে, সেভ, সেভ অ্যাজ। সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। প্রথমে আমরা সেভের কাজটি দেখব। একটি ফাইলে কাজ করার পরে ফাইলটি আমরা সেভ করে রাখবো পরবর্তী সময়ের জন্য। সেভ করার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারে যদি সেভ কমান্ড টুলবারটি থাকে, এখানে ক্লিক করে দেব। ফাইলের নাম দেব ক্লাস 1। আমরা সেভ, এরপরে সেভ বাটনে ক্লিক করব। যদি আমরা ফাইলটি আমাদের পার্টিকুলার কোনো লোকেশনে নিতে চাই, তাহলে ফাইলের লোকেশনটা দেখাই দেব। সো এরপরে সেভ বাটন। সো আমি এখন সেভ করতেছি না, আরও একটি অপশন দেখাবো আপনাদের। এরপরে আছে ফাইল, সেভ। এখান থেকেও ক্লাস 01, আমি মোর অপশন থেকে দিয়ে দিচ্ছি ডেস্কটপ এক্সেল ক্লাস 1। এরপরে ধরুন আমি আরও কিছু ডাটা ইনপুট করলাম। এমত অবস্থায় যদি আমি ফাইলটি আবারও সেভ না করি, সেক্ষেত্রে আমি যে নতুন কাজটি করলাম, অর্থাৎ নূর ফেরদৌস নামে যে ডাটাটি এন্ট্রি করলাম, সেটি থাকবে না। তাই এক্ষেত্রে আমাদেরকে ফাইলটি আবারও সেভ করতে হবে, অথবা কিবোর্ডের মাধ্যমে Ctrl+S চাপ দিতে হবে। তাহলে সেভ অ্যাজের কাজটি কি? ধরুন আপনার এই ফাইলটি রয়েছে ক্লাস 1 নামে। আপনি চাচ্ছেন আপনার এই সেম ফাইলটি অন্য একটি কাজের জন্য লাগবে, যেখানে ভিন্ন রকম কাজ করতে হবে, কিন্তু এই যে ইনফরমেশন বা ডাটাটি রয়েছে সেটি আপনার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি নতুন ওয়ার্কবুক ক্রিয়েট না করে বা আপনার ডাটা কপি না করে এই ফাইলটিকে আরও একটি ফাইল করে নিতে পারেন। ধরুন আপনি যে ফাইলটি কাজ করতেছেন, সেই ফাইলটি আপনার পরবর্তী সময়ের জন্য লাগবে, কিন্তু আপনি এখন এমন কিছু কাজ করতে চাচ্ছেন যেটি ডিফারেন্ট, এবং সেটি আপনার ডিফারেন্ট ফাইল বা রাখতে হবে পরবর্তী সময়ের জন্য। তাহলে আপনি যে কাজটি করতে পারেন, ফাইল, সেভ অ্যাজ। আমরা ফাইল নাম দিলাম ক্লাস 01 সেভ অ্যাজ অপশন, ওকে।
এরপরে সেভ অ্যাজ। এখন যদি আমি ক্লোজ করি, দেখুন এখানে ক্লাস 1 এবং ক্লাস 1 সেভ অ্যাজ নামে দুইটি ফাইল হয়েছে, অর্থাৎ পূর্বের একটি ফাইল এবং আপনি সেভ অ্যাজ করে আরেকটি ফাইল করেছেন। দুটি ফাইলেই বা দুটি ওয়ার্কবুকেই একই ডাটা আছে। আপনি এখন যে কোনো একটিতে আপনার কাজ করবেন এবং আরও একটি ফাইল আপনি আপনার পরবর্তী সময়ের জন্য রেখে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী লেসনের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।